অবৈধ ইউনূস সরকার অবৈধ আদালতে বিপুল পরিমাণ ঘুষ বাণিজ্য করে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে গেছে। শুরু থেকেই এই আদালতকে অবৈধ এবং এর বিচার অবৈধ আখ্যা দিয়ে সাধারণ মানুষও কথা বলছে। এবার আন্তর্জাতিকভাবে খ্যাত আইনি প্রতিষ্ঠান অফিসিয়ালি এই ট্রাইব্যুনালে দেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায়কে চ্যালেঞ্জ জানিয়েছে। এবার সরকার কি করবে? লন্ডনের খ্যাতনামা আইনি সংস্থা কিংসলে নেপলি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সরাসরি এই আইনি নোটিশটি পাঠিয়েছে, যা ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে পৌঁছেছে বলে জানা গেছে, যদিও ট্রাইব্যুনাল বলেছে তারা পায়নি। অত্যন্ত তীক্ষ্ণ এবং সুস্পষ্ট ভাষায় লেখা এই নোটিশে গোটা বিচার প্রক্রিয়াকে একটি চরম প্রহসন এবং আন্তর্জাতিক মানবাধিকার এবং বিচারিক মানদণ্ডের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সংস্থাটি তাদের নোটিশে বিস্তারিতভাবে তুলে ধরেছে কিভাবে শেখ হাসিনাকে সম্পূর্ণ অনুপস্থিতিতে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে এমন একটি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে দণ্ডিত করা হয়েছে যা আন্তর্জাতিক আইনের মৌলিক কাঠামোর পরিপন্থী। তারা স্পষ্ট করেছে দেশে এখন এমন একটি বৈরী এবং ভীতিকর রাজনৈতিক পরিবেশ বিরাজ করছে যেখানে আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ করা হয়েছে, দলটিকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে, দলটির পক্ষের আইনজীবীদের উপর ধারাবাহিক হামলা এবং গ্রেপ্তার চালানো হচ্ছে এবং অপরাধীদের অবাধ দায় মুক্তি দেওয়া হচ্ছে। এমনকি যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে এখন করা হয়েছে সংসদ সদস্য। এমন একটি একপাক্ষিক এবং ভীতিকর পরিস্থিতিতে দাঁড়িয়ে কোনো স্বাধীন বিচারিক কার্যক্রম পরিচালনা করা অসম্ভব। নোটিশে ট্রাইব্যুনালের বিচারক এবং প্রসিকিউশন প্যানেলের নিয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে এখানে চরম পক্ষপাতদুষ্ট এবং রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বসানো হয়েছে যাদের প্রকাশ্য মন্তব্যগুলোই প্রমাণ করে যে বিচারের রায় আগে থেকে নির্ধারিত ছিল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশনের মতো বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগের কথা স্মরণ করিয়ে দিয়ে কিংসলে নেপলি কড়া ভাষায় জানিয়েছে এই বিচার প্রক্রিয়ায় ন্যূনতম কোনো স্বচ্ছতা ছিল না। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে দেওয়া এই ফাঁসির রায়কে আন্তর্জাতিক আইনে এক ধরনের সামারি এক্সিকিউশন বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবেই বিবেচনা করা যায়। আগামী 14 দিনের মধ্যে এই নোটিশের জবাব দেওয়ার আলটিমেটাম দিয়ে তারা অবিলম্বে এই অবৈধ রায় বাতিল, মৃত্যুদণ্ড কার্যকর করা থেকে বিরত থাকা এবং আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। 37 দফা সম্বলিত এই আইনি নোটিশে হাসিনার আইনজীবীরা প্রথমেই স্পষ্ট করেছেন যে তারা এই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আনুষ্ঠানিক আপত্তি জানাচ্ছেন এবং তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধে বিচার এবং দণ্ড দেওয়া হয়েছে যা ন্যায় বিচার এবং যথাযথ প্রক্রিয়ার আন্তর্জাতিক মানের সঙ্গে মৌলিকভাবে অসামঞ্জস্যপূর্ণ। নোটিশে আরও বলা হয়েছে যে শেখ হাসিনার বিচার এমন একটি বৈরী পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে আওয়ামী লীগ এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে চরম বৈরিতা ছিল এবং অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করেছিল। নোটিশে এই ট্রাইব্যুনালের গুরুতর লঙ্ঘনগুলোর একটি বিশদ তালিকা তুলে ধরা হয়েছে। প্রথমত, বিচারিক স্বাধীনতার সম্পূর্ণ অভাব, যেখানে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট বিচারকদের নিয়োগ এবং পক্ষপাতমূলক মন্তব্য করা হয়েছে। দ্বিতীয়ত, প্রসিকিউশনের পক্ষপাত, রাজনৈতিকভাবে সম্পৃক্ত প্রধান প্রসিকিউটরের নিয়োগ। তৃতীয়ত, যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের অধিকার লঙ্ঘন। চতুর্থত, অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ড প্রদান। আইনজীবীরা দৃঢ়ভাবে বলেছেন যে এই লঙ্ঘনগুলো পৃথকভাবে এবং সম্মিলিতভাবে বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ অন্যায্য করেছে, অগ্রহণযোগ্য করেছে এবং এই রায় আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ। আরও মৌলিক সমস্যা হিসাবে নোটিশে উল্লেখ করা হয়েছে যে আইসিটির শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করার আদৌ কোনো এখতিয়ার নেই। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকালীন অপরাধে বিচার করার জন্য প্রণীত হয়েছিল। 2024 সালে এই আইনের সংশোধনের মাধ্যমে এখতিয়ার বাড়ানো হয়েছে যা সম্পূর্ণ অবৈধ এবং এই আইনের পূর্ব প্রযোজ্যতা আন্তর্জাতিক আইনের পরিপন্থী।
2024 সালের ঘটনাগুলো সাধারণ ফৌজদারি আদালতের আওতায় পড়ে এবং এই ট্রাইব্যুনালের অপব্যবহার একটি গুরুতর এখতিয়ারের লঙ্ঘন। নোটিশে ট্রাইব্যুনালের নিয়োগ প্রক্রিয়ার বিষয়েও কঠোর সমালোচনা করা হয়েছে। 2024 সালের পর বিচারক এবং প্রসিকিউশন সম্পূর্ণ পুনর্গঠন করা হয়েছে, যা পক্ষপাতের ধারণা তৈরি করেছে। এই নিয়োগে স্বচ্ছতার অভাব ছিল এবং বিচারকদের অভিজ্ঞতা সীমিত। বিচারকদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে এবং বিচার চলাকালে মন্তব্য থেকে পক্ষপাতের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে। প্রতিরক্ষা আইনজীবীদের বক্তব্য থেকেও পূর্ব নির্ধারিত রায়ের ইঙ্গিত পাওয়া যায়, যার ফলে ন্যায্য বিচার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রসিকিউশনের নিরপেক্ষতার বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। প্রধান প্রসিকিউটরের রাজনৈতিক সম্পৃক্ততা পক্ষপাতের স্পষ্ট ইঙ্গিত দেয় এবং একপাক্ষিকভাবে বিচার পরিচালিত হয়েছে। আপনারা জানেন, তাজুল ইসলাম জামায়াতের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের আইনজীবী ছিলেন। তাকে করা হয়েছে এই আদালতে প্রধান প্রসিকিউটর হিসেবে। শুধুমাত্র নির্দিষ্ট পক্ষের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্নীতির গুরুতর অভিযোগও উঠেছে, যার ফলে বিচার প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ নষ্ট হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ন্যায্য বিচার না হওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করেছে, হিউম্যান রাইটস ওয়াচ একই উদ্বেগ জানিয়েছে এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিচারকে সরাসরি অন্যায্য বলেছে। শেখ হাসিনাকে অভিযোগ জানানো বা আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি। আন্তর্জাতিক আইনে অনুপস্থিতিতে বিচার কেবল অত্যন্ত ব্যতিক্রমী পরিস্থিতিতে করা যায়। মৃত্যুদণ্ডের ক্ষেত্রে কঠোর মানদণ্ড প্রযোজ্য, যা এখানে মানা হয়নি। ফলে এই দণ্ড আন্তর্জাতিক আইনে সামারি এক্সিকিউশন হিসেবে বিবেচিত হবে। এই বিচার আন্তর্জাতিক আইনের মৌলিক ন্যায় বিচারের মান সম্পূর্ণভাবে লঙ্ঘন করেছে। নোটিশে দাবি জানানো হয়েছে যে রায় বাতিল করা হোক, মৃত্যুদণ্ড কার্যকর না করা হোক, ভবিষ্যৎ বিচার আন্তর্জাতিক মান অনুযায়ী করা হোক, আওয়ামী লীগের সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং সরকার এই লঙ্ঘন স্বীকার করে যথাযথ ব্যবস্থা নিক। শেখ হাসিনা তার আইনি অধিকার দাবি করেছেন এবং 14 দিনের মধ্যে এই নোটিশের জবাব দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের এই কড়া চ্যালেঞ্জের পরপরই স্বভাবতই প্রশ্ন ওঠে এই ট্রাইব্যুনালের জন্ম প্রক্রিয়া এবং আইনি এখতিয়ার নিয়ে। জুলাই সন্ত্রাসের পর প্রতিহিংসা চরিতার্থ করার তাড়নায় সম্পূর্ণ অসাংবিধানিক উপায়ে এই আদালতটি সাজানো হয়েছিল। 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি মূলত 1971 সালের মুক্তিযুদ্ধের সময়কার মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য প্রণীত হয়েছিল। কিন্তু 2024 সালের একটি নির্দিষ্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পূর্ববর্তী ঘটনাগুলোর বিচার করার জন্য সম্পূর্ণ বেআইনিভাবে অধ্যাদেশের মাধ্যমে এই আইনের এখতিয়ার বাড়ানো হয়েছে। আইনের এই ভূতাপেক্ষ বা রেট্রোস্পেকটিভ প্রয়োগ আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ বিরোধী। সংবিধানে স্পষ্ট বলা আছে, সংসদ ভেঙে দেওয়া অবস্থায় কেবল রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সেই সাংবিধানিক প্রক্রিয়া বিন্দুমাত্র অনুসরণ করা হয়নি। বিচারক নিয়োগের ক্ষেত্রেও সংবিধানের 98 অনুচ্ছেদের চরম লঙ্ঘন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আইনে বিন্দুমাত্র অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট এবং নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের প্রতি অনুগত ব্যক্তিদেরকে, বিশেষ করে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে রাতারাতি বিচারক হিসেবে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে। এর চেয়েও বড় প্রহসন হলো প্রসিকিউশন প্যানেল গঠন। যিনি একসময় চিহ্নিত যুদ্ধাপরাধীদের প্রধান আইনজীবী হিসেবে আইনি লড়াই করেছেন, তাকেই করা হয়েছে এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এমন একটি ক্যাঙ্গারু কোর্টের যে শেখ হাসিনার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বিচার করার কোনো আইনি, সাংবিধানিক বা নৈতিক এখতিয়ার নেই, সেটি আজ কেবল দেশের মানুষের কাছে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। বাংলাদেশ রোম স্ট্যাটিটিউডের সদস্য হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ আদালতে বা আইসিসিতে না গিয়ে নিজেদের খেয়াল খুশি মতো এমন একটি ঘরোয়া আদালত সাজানোর মূল উদ্দেশ্যই ছিল বিচারের নামে রাজনৈতিক প্রতিশোধের নীল নকশা বাস্তবায়ন করা। অথচ বিচারের নামে গত 1.5 বছরে যা ঘটেছে তা যে কোনো মাফিয়া সিন্ডিকেটের কার্যক্রমকেও হার মানায়। ন্যায় বিচারের বদলে এই ট্রাইব্যুনাল পরিণত হয়েছে কোটি কোটি টাকার ঘুষ বাণিজ্য এবং আসামিদের রাজসাক্ষী বানানোর এক বিশাল হাটে। প্রসিকিউটর সাইমন ব্রেজা তালুকদার এক আসামিকে খালাস পাইয়ে দেওয়ার চুক্তিকে 1 কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন এবং অগ্রিম 10 লাখ টাকা নগদ চেয়েছেন, যার অডিও রেকর্ড জনসমক্ষে ফাঁস হয়ে গেছে। পরিস্থিতি বেগতিক দেখে তাকে পদত্যাগ করতে হয়েছে।
আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। খোদ ট্রাইব্যুনালের ভেতরেই প্রসিকিউটররা একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনে জানিয়েছেন ধানমন্ডির তদন্ত সংস্থার কার্যালয়ে বসে চিফ প্রসিকিউটর এবং একটি বিশেষ সিন্ডিকেট কোটি কোটি টাকার বিনিময়ে দাগী আসামিদের রাজসাক্ষী বানিয়ে নিরাপদে পালানোর সুযোগ করে দিয়েছে। একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী একটি ভারী টাকার ব্যাগ নিয়ে প্রভাবশালী এক প্রসিকিউটরের কক্ষে প্রবেশের পর সেই পুলিশ কর্মকর্তাকে ম্যাজিকের মতো রাষ্ট্রপক্ষের সাক্ষী বানিয়ে খালাস দেওয়ার ঘটনা প্রমাণ করে যে এই আদালতের ভেতর বিচারের নামে কি ধরনের নোংরা বাণিজ্য হয়েছে। চানখারপুল এবং রংপুরের ছাত্র জনতার উপর সরাসরি গুলি চালানোর ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে মূল আসামিদের অব্যাহতি দিয়ে অন্যদের ফাঁসানো হয়েছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো নিজেদের এই অভাবনীয় মাত্রার দুর্নীতি এবং ঘুষ বাণিজ্যের প্রমাণ লোপাট করতে ট্রাইব্যুনালের নির্দিষ্ট স্থানের সিসিটিভি ফুটেজ গায়েব করে দেওয়া হয়েছে। ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ এবং প্রসিকিউটর তানভীর হাসান জোহা আনুষ্ঠানিকভাবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে জানিয়েছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই দিনগুলোর ফুটেজ আর হার্ড ড্রাইভে পাওয়া যাচ্ছে না। যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার বুলি আওড়ে একটি আদালত গঠন করলো তারাই নিজেদের চুরি আর ঘুষের টাকার লেনদেন আড়াল করতে আদালতের সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিল। এমন নজির পৃথিবীর বিচারিক ইতিহাসে বিরল বটে। শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে তদন্ত মাত্র 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে আদালত থেকে, যা প্রমাণ করে যে রায়ে আগে থেকেই নির্ধারিত ছিল। এত বড় ঘটনার তদন্ত এত অল্প সময়ে শেষ করার নির্দেশ বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এখন লন্ডনের কিংসলে নেপোলির আইনি নোটিশের পর ইউনূস সরকার এবং তার সাজানো আদালত যে শাস্তি রেখে গেছে এবং তারেক রহমানের ঘাড়ে যে আদালতকে চাপিয়ে দিয়ে গেছে তারা পড়েছে কঠিন পরিস্থিতিতে। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এই বিচার সম্পূর্ণ অবৈধ প্রমাণিত হয়েছে। ঘুষ বাণিজ্য, সিসিটিভি ফুটেজ গায়েব করা, অসাংবিধানিক নিয়োগ এবং পক্ষপাতদুষ্ট বিচারের প্রমাণগুলো এখন আন্তর্জাতিক আদালতেও তুলে ধরা হবে। এই নোটিশের পর সরকারকে এসব গুরুতর অভিযোগের ব্যাখ্যা দিতেই হবে। 14 দিনের মধ্যে জবাব না দিলে আন্তর্জাতিক পর্যায়ে আরো কঠিন আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে। শোনা যাচ্ছে শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলা হয়েছে এই চিঠিতে। এই পরিস্থিতিতে তারেক রহমান সরকারের সামনে এখন দুটি মাত্র পথ, হয় সব অভিযোগের সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে, নয়তো আন্তর্জাতিক চাপের মুখে এই কুখ্যাত আদালতের কার্যক্রম বন্ধ করতে হবে। সুযোগ তো খোলাই আছে। 133টি অর্ডিন্যান্স যা সংসদে পাশ করার কথা আগামী 12 তারিখের মধ্যে, সেটি সংসদে যদি পাশ না হয় তার মধ্যে তো এই অর্ডিন্যান্সও আছে, সেটি পাশ না হলে এই আদালতের কার্যকারিতা থাকবে না। এই আদালত বন্ধ করে দেওয়া হোক, নতুন করে বিচারের ব্যবস্থা করা হোক। লন্ডনের কিংসলে এন্ড নেপোলি চেম্বার থেকে আসলে এই কথাই বলা হয়েছে। আন্তর্জাতিকভাবে তুলে ধরা হয়েছে কত বড় ভয়ঙ্কর ভয়ানক প্রতিশোধমূলক কাজ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার করে গেছে এবং তার দায় চাপিয়ে গেছে তারেক রহমানের সরকারের উপরও। দেখা যাক তারেক রহমানের সরকার কি করে। তবে তারেক রহমানের সরকারের জন্য খুব শান্তি বা স্বস্তি অপেক্ষা করে নেই। জাতিসংঘ চিঠি পাঠিয়েছে, এর পরবর্তী ভিডিওতে সে বিষয়ে বলবো।